এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। এদিকে আসো। ফুয়াদ তাকিয়ে দেখলো এশা ব্যতীত এই পরিবারের সবাই মজলিসেই উপস্থিত। আজ এশার মা আসার কথা ছিল, তাই নিয়ে কোনো ঝামেলা হলো নাকি? ফুয়াদ এগিয়ে যেতেই ফয়সাল বসতে আদেশ করলো। ও বসে প্রশ্ন করলো, কি ব্যাপার, কোনো সমস্যা হয়েছে নাকি? মারফার শম্পাকে তুমি অনেক বছর ধরে দেখে আসছো না? তাদের কখনো তোমার মায়ের কথা অবাধ্য হতে দেখেছো? এশা যে বিয়ের পর থেকেই তোমার মায়ের কথার বাইরে চলছে, তার সাথে বেয়াদবি করছে, সেসব কি তোমার চোখে পড়েনি? এশার কথা বাদ দেই, তুমি নিজেও তো কারো কাছে কিছু জিজ্ঞেস না করে এশাকে নিয়ে হাসপাতালে চলে গেছো সামান্য জ্বরের চিকিৎসা করতে। আসল কথা বলো। ছেলের কথার ঢং দেখে শফিক আহমেদের রাগ বাড়ে। তিনি ফের কিছু বলার আগে ফুয়াদ বলল, এশার ব্যাপারে আমাকে বলে কি লাভ? ওকে কি আমি পছন্দ করে বিয়ে করেছি নাকি? ওকে তোমরা পছন্দ করেছো, মা পছন্দ করেছে। দেখো, আমি যদি সুস্মিতাকে বিয়ে করতাম তাহলে ও কি করছে না করছে সেই দায়ভার নিতাম। নীরবতা ভেঙে ক্ষিপ্ত ভঙ্গিতে জিজ্ঞেস করলেন, সুস্মিতাকে আমরা পছন্দ করি নাই, সেজন্য তুমি আমাদের পছন্দে বিয়ে করে তোমার বউকে আমাদের বিপক্ষে উস্কে দিচ্ছ। এই সংসারের সুখ শান্তি নষ্ট করতে উঠে পড়ে লেগেছো। তোমরা অনেক বেশি করে ফেলছো। আমি উঠি, এশার ব্যাপারে আমাকে কিছু বলে লাভ নেই। বসো, তুমি কথা শেষ হয়নি। বলো। এশাকে ওর মা নিয়ে গেছে, তাতে আমরা খুব খুশি হয়েছি। ওকে আর এই বাড়িতে ফিরিয়ে আনবো না, তুমি ওকে ডিভোর্স দিবে। ফুয়াদ কোনো প্রতিক্রিয়া না করে স্বাভাবিক মুখেই এক বাক্যে বলল, ঠিক আছে, দিব। এই বলে ওখান থেকে উঠে চলে গেল। ফুয়াদের এই অদ্ভুত আচরণ কারোর বোধগম্য হলো না। ওর মনে চলছেটা কি? পলি বেগম ফ্রুকুচকে তাকিয়ে থাকলেন। ফুয়াদ ভোরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ওর সবচেয়ে পছন্দের শার্টটি গায়ে দিল। ওর ধারণা এই শার্টটাই ওকে সবচেয়ে ভীষণ ভালো দেখায়। গায়ে হালকা ঘ্রাণের একটি পারফিউম মেখে নেয়। খালি পেটে কড়া ঘ্রাণে পারফিউমে পেট মোচড়াবে। হাতের কবজিতে ঘড়ি বাঁধতে বাঁধতে দেখলো 8:30 বাজে। ফুয়াদ গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। ওর গন্তব্য এশার মামার বাসা। এশার মামাতো বোন মুলি দরজা খুলে দরজার সামনে অপরিচিত কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলো, কে আপনি? কাকে চাই? আমি ফুয়াদ। এশা আছে? আপনি এশার হাজবেন্ড। এশার বর? বাহ, নায়কের মতো দেখতে। ও আচ্ছা আচ্ছা, ভিতরে আসুন। এশা কাল রাতে কেঁদে কেঁদে বলেছিল ওর প্রতি নাকি ওর বরের কোনো ভালোবাসা টান নেই। ও চলে আসতে নাকি সবাই খুব খুশি হবে সবচেয়ে বেশি। কিন্তু এই বান্দা তো দেখছি সকাল সকালই হাওয়ার সাথে সাথে হাজির। মেয়েটা সারা রাত এক ফোঁটা ঘুমায়নি, কেঁদে কেটে চোখের মুখের অবস্থা খারাপ করেছে। ওর জন্যই মলি ঠিকমতো ঘুমাতে পারেনি। মলি ফুয়াদকে বসতে বলে এশাকে ডাকতে গেল। ফুয়াদকে দেখে এশা কোনো কথা না বলে কেমন উদ্ভ্রান্তের মতো তাকিয়ে রইল। কালকে কি হয়েছিল বাসায়? চলে এসেছো কেন? এশার এই মুহূর্তে আকাশ পাতাল ফাটিয়ে চিৎকার দিতে ইচ্ছে করলো ক্ষোভে। ওর এই অবস্থার জন্য পলি বেগমের চেয়ে এই মানুষটা বেশি দায়ী। তীব্র অসহ্য লাগছে ওর। সবকিছু ভেঙে চড়ে ফেলতে ইচ্ছে করছে। নিজেকে সংযত করার চেষ্টা করে এশা বলল, আপনার পরিকল্পনা সফল হয়েছে, সেজন্য চলে এসেছি। মানে? আপনাকে তো আমি একবারও বলি নাই আমার মাকে আপনাদের বাড়িতে ডাকতে। আপনি ডেকেছেন যাতে ঝামেলা হয়। বিয়ের পর থেকে আপনি আমাকে ব্যবহার করে শুধু ঝামেলাই করতে চেয়েছেন। তার জন্য আমার কতটা ভুগতে হয়েছে সেটা নিয়ে আপনার কোনো মাথা ব্যথা ছিল না। আমার মাকে ওই বাড়িতে ডেকে আপনি দুপুরে বাসায় ফিরলেন না, নিজে সেফ থেকেছেন। এশা, রিল্যাক্স। তুমি হাসপাতালের বিছানায় শুয়ে তোমার মায়ের কথা বলেছো বারবার। আমি তখন তোমাকে জিজ্ঞেস করছিলাম তাকে আসতে বলবো কিনা বাসায়। তুমি হ্যাঁ বলেছো। আই থিঙ্ক তুমি জ্বরের ঘরে বলেছো, সেজন্য তোমার মনে নেই। দুপুরে ক্লায়েন্টদের সঙ্গে লাঞ্চ করতে হয়েছে, সেজন্য বাসায় ফিরতে পারিনি। তুমি একটু বেশি ভেবে ফেলেছো। চলো বাসায় চলো। এশা কোনো প্রত্যুত্তর না করে যন্ত্রের মতো অনুভূতিহীন চেয়ারায় বসে থাকলো। ফুয়াদ এবার এশার হাত ধরে বলল,
আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করেছি, দেশের বাইরে যাব না। আর তোমার পড়ালেখা শেষ হলে বাচ্চা কাচ্চা নিব। চলো আমার সঙ্গে। ফুয়াদের আসার খবর শুনে মিনারা বেগম বসার ঘরে আসলেন। তার দুর্দশার কথা চিন্তা করে ফুয়াদ একটু তোষামত করলেই হয়তো এসা রাজি হয়ে যেত যাবে, কিন্তু মেয়েকে ওখানে পাঠানোর কথা মনে আনতেই পারেন না মিনারা বেগম। তার কলিজায় মোচড় দেয়। তবে এশার থেকে ফুয়াদের ব্যাপারে যতটুকু শুনেছে তাতে তাকে খুব একটা খারাপ বলে মনে হয়নি। এশা হয়তো সব বলেনি, এতদিন সব গোপন করলো। এখন যেহেতু মিনারা বেগম জেনে ফেলেছে তাই সব কিছু বলেছে। সব বললেও তার মনে আরও উদ্বেগ তৈরি হবে এই ভাবনা থেকে। মিনারা বেগমকে দেখে ফুয়াদ সালাম দিয়ে বসতে অনুরোধ করলো। তিনি বসলেন। ফুয়াদ ভীষণ দুঃখ প্রকাশ করে বলল, আমাদের বাসায় আপনাকে অপমানিত হতে হয়েছে, তার জন্য আমি ক্ষমা চাচ্ছি। ওই ঘটনার জন্য আমি ভীষণ লজ্জিত। মিনারা বেগম এমনিতেই খুব নরম ধাঁচের মহিলা, কিন্তু মেয়ের এইরকম পরিস্থিতি সে হঠাৎ কঠোর হয়ে গেল। ফুয়াদকে বলল, দেখো বাবা, বিয়ের আগে আমাদের ব্যাপারে সব কিছু জেনে শুনেই এগিয়েছো তোমরা। বিয়ের পর আমার মেয়েকে আমি নায়ারও করতে পারিনি। আমাদের মাথায় গোজা ঠাই না। আমাদের জীবনটা পরগাছার মতো। আমার মেয়ের চারকুলে কেউ নেই বলে তোমরা যা খুশি তাই করবে। ওর কেউ নেই, কিন্তু আমি তো আছি। আমার বোকা মেয়ে আমার দুঃখ হবে ভেবে সব লুকিয়ে গেছে এতদিন। ফুয়াদ মাথা নিচু করে বসে আছে। মিনারা বেগমের কণ্ঠে ভীষণ তেজ। এত তেজ ও আশা করেনি। আর তিনি যে এশাকে নিয়ে ওভাবে বাসা থেকে চলে আসবেন সেটাও ভাবতে পারেন। নিরুপায় মানুষকে সব মুখ বুঝে সহ্য করতে হয়। ভদ্রমহিলা নিজের ব্যাপারেও সব সহ্য করলেও মেয়ের ব্যাপারেও বোধহয় পাচ্ছে না। মিনারা বেগম চাপা গলায় ক্রোধ নিয়ে বলল, আজকাল অশিক্ষিত গরিব দিন আনে দিন খায় এমন পরিবারও কোনো শাশুড়ি বোধ হয় বউয়ের গায়ে হাত তোলে না। তোমরা তো শিক্ষিত, ধনী, অভিজাত পরিবার। মিনারা বেগমের কথার মাঝে বাধা দিয়ে এসব বলল, মা থাক। তুমি দুঃখ প্রকাশ করলে কিংবা লজ্জিত হলেই সব পরিবর্তন হয়ে যাবে না। এশার প্রতি তোমার বাড়ির মানুষের আচরণ নিশ্চয় পরিবর্তন হবে না। ওরকম পরিবেশে কোনো মা তার মেয়েকে দেওয়ার সাহস করবে? এমন তোপের মুখে পড়ার জন্য ফুয়াদ যেন একেবারে প্রস্তুত ছিল না। তাকে অপ্রস্তুত দেখাচ্ছে। মিনারা বেগম এবার ফুয়াদকে জিজ্ঞেস করলো, তুমি কি এশাকে নিতে এসেছো? হ্যাঁ। তুমি যদি এশাকে নিয়ে আলাদা থাকতে পারো তাহলে ওকে তোমার সাথে আমি দিব। তোমরা ভেবেছো কি এশা যাওয়ার কোথাও জায়গা নেই? ওর সাথে যা ইচ্ছে তাই করবে, ওর তোমাদের বাড়িতেই থাকতে হবে? দরকার হলে আমার মেয়েকে নিয়ে আমি রাস্তায় থাকবো, তবেও তোমাদের বাড়িতে দিব না। এসে ভাবলো আসলে কি রাস্তায় থাকতে পারবে ওরা? মেয়ের গায়ে হাত তুলতে দেখে মিনারা বেগম মেজাজ ছাড়িয়ে যা পারেন না তাও বলছেন শক্ত মুখে। ফুয়াদ কিছুক্ষণ পর এক বাক্যে মিনারা বেগমের কথার প্রত্যুত্তর করলো। আলাদা বাসা নেওয়া এই মুহূর্তে সম্ভব না। এরপর সে এশার দিকে তাকিয়ে জানতে চাইল, তুমি কি যাবে এখন আমার সঙ্গে? রাতারাতি এই পরিবর্তন কোনো কারণ এশা দেখছে না। ওকে এক রাত না দেখে সে কি উতলা হবে এমন সিদ্ধান্ত নিয়েছে? অযৌক্তিক ব্যাপার। এশার প্রতি তার অমন কোনো ব্যাকুলতা নেই, একেবারেই নেই। তাহলে এশাকে বাড়ি ফিরিয়ে নেওয়ার জন্যই হয়তো মিথ্যে বলছে। সে হয়তো বাড়িতে আরো ঝামেলা অশান্তি চায়, তার জন্য এশাকে প্রয়োজন। যেতে চাচ্ছ না তুমি? ফুয়াদ আবার জিজ্ঞেস করলো। এশা ফ্যাকাশে মুখে বলল, মায়ের সাথে কথা বলে তারপর জানাবো আপনাকে। এই মুহূর্তে অপমানিত বোধ করছে ফুয়াদ। বিদেশ যাবে না বলেছে, বাচ্চা নেওয়ার ব্যাপারেও বলেছে, এমনকি ক্ষমাও চেয়েছে। তাও ওর সঙ্গে যেতে মায়ের সাথে কথা বলতে হবে। আর কোনো কথা না বলে ফুয়াদ উঠে চলে গেল। তার চোখে মুখে কিছুটা রাগ ফুটে উঠেছে। হাজেরা খাতুন নাস্তা খেতে ডাকছে। এশার খেতে ইচ্ছে করলো না। ও চিন্তিত মুখে বসে আছে। মৌলি ওকে জোর করে খেতে বসালো। খাবার টেবিলে বসে হাজেরা খাতুন ও মিনারা বেগমকে বলেন, তোমার স্বামীর বাড়িতে কি তোমার কোনো অধিকার নেই? তুমি বোকার মতো ওখান থেকে চলে আসলে কেন? মেয়েকে নিয়ে গিয়ে আবারও ওখানে উঠে যাও। নিজের অধিকার নিজে বুঝে নাও।
ওখানে আমার অধিকার আছে, এসার তো নেই। আর শুধু থাকার জায়গা হলে কি হবে ভাবি? ওরা তো আমাকে খাওয়াতে চায় না। নাদিমের বউ খাওয়া দাওয়ার সব আটকে রাখে, আপনার চেয়েও দুর্ব্যবহার করে। তাহলে তো বাড়িতেও তুমি যেটুকু পাবে বিক্রি করে দাও। মিনারা বেগম কিছু বলল না। এশার বর ওকে নিতে আসলে যেতে দিলে না কেন? এশার বর ওকে নিতে আসলো, যেতে দিলে না কেন? এত তেজ কই থেকে যে আসে তোমার বুঝি না। কি করতে চাও তুমি বলো তো? একটা কথা বলি, কষ্ট পেও না। আমাদের পক্ষে তো আর এভাবে সম্ভব না, আমাদের অত আয় রোজগার নেই। এসব বাদ দিয়ে জামাইকে ফোন দিয়ে আসতে বলো, এশাকে দিয়ে দাও। এশা মাথা নিচু করে খাবার প্লেটের দিকে তাকিয়ে আছে। ওর গলা দিয়ে আর খাবার নামছে না। এখানে এসেছে 2 দিনও হয়নি। মামির আচরণে মনে হয় মাস 2 হয়ে গেছে। নাস্তা কোনো রকম শেষ করে মিনারা বেগম এশাকে বললেন, আমি একটু বের হচ্ছি, তুই থাক, তোর সাথে এসে পরে কথা বলবো। কোথায় যাচ্ছো বলে যাও। মৌলি খাটের পাশে চেয়ার টেনে বসলো। এরপর এশাকে জিজ্ঞেস করলো। মিনারা বেগম বললেন না, সে হন্তদন্ত হয়ে বেরিয়ে পড়লেন। এশা সেদিকে তাকিয়ে থাকলো। এশা, এদিকে আসো। রুম থেকে মৌলি ডাকলো। সে এশার 3 ক্লাস বড়। মাস্টার শেষে দিকে এশা সেদিকে গেল। মৌলি বলল, বসো। ফুফু কোথায় বের হলো? জানি না, জিজ্ঞেস করলাম, বলেনি। কি করতে চাচ্ছ তুমি? মাকে নিয়ে খেয়ে পড়ে একটু ভালো থাকার মতো একটা চাকরি পেতাম যদি। বাস্তবতা বোঝার চেষ্টা করো এশা। ইন্টার পাশে এই বাজারে তুমি এমন কোনো চাকরি পাবে না যেটা দিয়ে দুজন মানুষের ভালোভাবে চলবে। তোমার যদি অনার্সটা শেষ হতো তাও ভালো চাকরির জন্য চেষ্টা করতে পারতে, যদিও তাতেও যাদের মামার জোর আছে তারা এগিয়ে। অনার্স পাশের পর টুকটাক চাকরির খোঁজ করে ভয়াবহ বাস্তবতা দেখেছি। তুমি এখন বড় জোর সেলস গার্লে চাকরি পেতে পারো, কিন্তু তাতে বেতন তেমন না। মাকে নিয়ে একটু ভালোভাবে বাঁচতে পারলেই হতো মৌলি আপা। জীবনে এর চেয়ে বেশি কিছুই চাই না। এভাবে আর কতকাল পরগাছার মতো বাঁচবো? তোমার বরকে তো ভালোই মনে হলো। বেশি সমস্যা নাকি তোমার শাশুড়িকে নিয়ে? ফুয়াদের ব্যাপারে কোনো দুর্নাম না করে এশা মাথা নাড়িয়ে বলল, তোমার গায়ে হাত তোলার ব্যাপারটাই ফুফু আঘাত পেয়েছে। মায়ের মন তো, তাই সে কোনো কিছু চিন্তা না করে তোমাকে নিয়ে এসেছে। কিন্তু দেখো, তোমাদের থাকা খাওয়ারও জায়গা নেই। ফুফু কষ্টে দুঃখে বাস্তবতাকে অবজ্ঞা করছে, কিন্তু তুমি তো বুঝতে পারছো বাস্তবতা ভীষণ কঠিন ব্যাপার। ফুফু কিংবা তুমি এমন কোনো ব্যবস্থা করতে পারবে না যাতে দুজনে মিলে ভালো থাকতে পারবে? তুমি ফুয়াদের সাথে ফিরে যাওনি কেন? এশা চোখ টলমল করছে। একটু পরেই জল গড়িয়ে পড়বে যেন। এশা ও বাড়িতে যেতে আমার খুব ভয় করছে। এই ভয় কাটিয়ে মাথা উঁচু করে বাঁচো এশা। বাঁচলে বাঁচার মতো বাঁচো। একবার সাহসী হয়ে দেখো, ওই বাড়িতে যেতে তুমি ভয় কেন পাবে? কিছু বললো না। মৌলি বলল, তোমার বর নাকি বলেছে তোমাকে লেখাপড়া শেষ করাবে। ওখানে গিয়ে লেখাপড়া শেষ করো, এরপর চাকরি করো, তাহলেই মাকে ভালো রাখতে পারবে। এত সহজ না আপা। কিন্তু এখন তুমি যে পরিস্থিতিতে আছো, এরকম ভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। আমি তোমাকে মরার জন্য বলছি না, তবে একটু সাহস নিয়ে বেঁচে থাকার চেষ্টা করে তো দেখো। সব জায়গায় সাহস খাটে না। তুমি সাহস করে দেখেছো? একটা কথা বোঝার চেষ্টা করো, তোমার ওই বাড়িতে যাওয়া ছাড়া কোনো উপায় নেই আপাতত। ওইখানেই লড়াই করে থাকার চেষ্টা করো। মানুষ শক্তের ভক্ত, নরমের জম। শক্ত হও, সাহস করে প্রতিবাদ করো, দেখবে অনেক কিছুই পরিবর্তন হয়ে যাবে। এসে কোনো প্রত্যুত্তর করলো না। ও চুপচাপ বসে রইল অন্যমনস্ক হয়ে। মৌলির টিউশনের সময় হয়ে গেছে। সে আর ওকে না ঘাটিয়ে বেরিয়ে পড়ল। মিনারা বেগম এসেছে নাদিমের বাসায়। সে ওইখানে গিয়েই কোনো ভনিতা ছাড়াই করে সোজাসুজি বলল, এটা আমার স্বামীর বাড়ি, এখানে আমার অধিকার আছে, ভাগ আছে। আমার ভাগের টুকু আমি বিক্রি করতে চাই। মানে কি সবের? আপনার অধিকার আছে তো আপনি এখানে এসে থাকেন, বিক্রি করতে তো পারবেন না। কেন পারবো না? হ্যাঁ, অবশ্যই পারবো। আমি আজ তোমাকে জানিয়ে গেলাম, কাজ আছে, উঠি। মিনারা বেগম ওইখান থেকে
বেরিয়ে তার বড় ভাইয়ের বাসার উদ্দেশ্যে রওনা হলো। মিনারা বেগমরা 2 বোন 4 ভাই। তার বাপ মা মারা গেছে ছোটবেলায়, জায়গা জমি সামান্য ছিল যা সব ভাইদের দখলে, সেগুলো তারা ভাগ বাটোয়ারা করতে অনিচ্ছুক। শুধু মেজ ভাইজানের একটু ইচ্ছে আছে। আজকে মিনারা বেগম নিজের ভাগের সম্পত্তি চাইবেন। আগে জমির তেমন মূল্য ছিল না, কিন্তু আজকের বাজারে 1 কাঠা জমিরও অনেক মূল্য। মিনারা বেগম তার বড় ভাইয়ের বাসায় বসে আছে অনেকক্ষণ যাবত। জহিরুদ্দিন বাসায় নাই, তার আসতে একটু সময় লাগবে, তাই অপেক্ষা করছে। মিনারা বেগমের ভাবি তার জন্য চা বিস্কুট নিয়ে আসলো। বিস্কুটগুলো নিতিয়ে গেছে, তবুও খেলো না। জহিরুদ্দিন বাসায় ফিরেছেন। হঠাৎ মিনারা বেগমকে দেখে জিজ্ঞেস করলো, কি ব্যাপার? যেন কোনো ব্যাপার ছাড়া এ বাসায় তার আসা বারণ। বোনদের জমির ভাগ দেওয়ার ব্যাপারে ভাইয়েরা ভীষণ নারাজ, এতটাই নারাজ যে তাদের কাছে এ কথা বলতেও ভয় সংকোচ হয়। কিন্তু আজ মিনারা বেগম কোনো সংকোচ ছাড়াই বলল, ভাইজান, আমি খুব বিপদে আছি, জায়গা জমি ভাগ করেন, আমার ভাগের টুকু আমি বিক্রি করব, জরুরি প্রয়োজন। জহিরুদ্দিন মহা বিরক্ত হলো। তিনি মেজাজ খারাপ করে বলল, বাপের জায়গা জমি আছেই বা কি, ভাগেই বা পাবে কি, যার জন্য প্রতিদিন আসো? প্রতিদিন আসি নাই ভাইজান, এর আগে মনে হয় 2 বার বলেছিলাম। জহিরুদ্দিন কিছু না বলে চুপ করে রইল। 2 কাঠা জমি পাবে কিনা সন্দেহ, তার মায়া ছাড়তে পারছে না। কিছু বলছেন না কেন? আমার কিন্তু জরুরি প্রয়োজন। এবার আপনারা আমতা আমতা করলেও কাজ হবে না। আসছো এক কাহিনী নিয়ে, জায়গা জমির ব্যাপার বললেই হয়ে যায় না। যাও এখন, দেখি কি করা যায়। এমন কথা অনেক শুনেছি। এবার যদি আপনারা ভালোই ভালোই জমি ভাগ করতে রাজি না হন, তাহলে সালিশ বসাবো, মনে রাখেন। তাতেও যদি না হয় তবে থানায় যাব। জহিরুদ্দিন পরম আশ্চর্যে তাকিয়ে রইল। মিনারা বেগম তাকে থানা পুলিশে ভয় দেখাচ্ছে। হেমন ভাব করছেন যেন আপনাদের ভাগের সম্পত্তি চেয়েছে। আমার সম্পত্তি আমাকে দিতে এত তালবাহানা কেন করছে? 2 বার করে বিধবা হলাম, একটা মেয়েকে নিয়ে এত সংগ্রাম করছি, বছরে তো একবার খোঁজও নেননি, 2টা দিন এসে বেড়ানোর জন্য বলিনি। আমার ভাগ্যের সম্পত্তি আমি চেয়েছি, সেটা দিতে এত আপত্তি কিসের আপনাদের? খোদার কসম, এবার আমি থানায় যাব, মামলা করব। জহিরুদ্দিনের এবার একটু টনক নড়ল। এর আগে কোনোদিন মিনারা বেগম এত শক্ত গলায় কথা বলেনি, তাই তারা সুযোগ পেয়েছে। এবার একটু ঘাবড়ে গেল। তিনি মুখ কালো করে বলল, ঠিক আছে, আমি সবার সাথে আলাপ করে কাল জানাবো তোমাকে। মিনারা বেগম ওখান থেকে চলে আসলেন। দুপুর হয়ে গেছে। বড় ভাইজান তাকে একটু খেয়ে যেতেও বলল না। মিনারা বেগম বাসায় ফিরে দেখে এ বাসায় এসা নেই। তিনি ব্যস্ত হয়ে হাজেরা খাতুনকে জিজ্ঞেস করল, এসা কোথায়? হ্যাঁ, একটু বের হয়েছে। ওর বাহিরে কি কাজ? ওকে আমি বাসায় থাকতে বললাম না? আরে এত অস্থির হচ্ছ কেন? এসে পড়বে। তুমি বড় ভাইজানের বাসায় গিয়েছিলে জায়গা জমি ভাগের ব্যাপারে? আচ্ছা, এসার বাপের কি কিছুই ছিল না? সেখানে কিচ্ছু পাওনি? না, তার কিছুই ছিল না। তুমি কি মেয়ের সংসার ভাঙতে চাচ্ছ? তোমার মতো মা থাকলে শত্রুর দরকার হয় না, বুঝলে? এগুলো কি বলছেন ভাবি? ভুল কিছু বলেছি? জামাই নিতে আসলো, তার সাথে মেয়েকে দিলে না, এখন আবার জায়গা জমি বিক্রি করে কি করতে চাচ্ছ? ওই টাকা দিয়ে কয়দিনই বা চলতে পারবা? তোমার কাণ্ড কীর্তি দেখে মেজাজ খারাপ হচ্ছে। কত মেয়েদের দেখছি স্বামীর বাড়িতে রোজ মার খায়, তাও সহ্য করে থাকে, অথচ তোমার পায়ের নিচের মাটি না থাকা সত্ত্বেও কত জেদ দেখাচ্ছ। তোমার এই জিদে মেয়েটার জীবনটাই নষ্ট হবে। ওই ছেলে আর যদি তোমার মেয়েকে না নেয় তাহলে বুঝবে ভাগ্য যা আছে তাই হবে। এই বলে মিনারা বেগম ওইখান থেকে চলে আসলেন। মিনারা বেগম ওখান থেকে চলে আসার পর হাজেরা খাতুন ফোন করলো জহিরুদ্দিনের কাছে। তাকে বলল, ভাইজান, মিনারাকে বুঝিয়েও লাভ হচ্ছে না, তার মতিগতি বুঝতে পারছি না। হয়তো জায়গা জমি বিক্রি করে মেয়েকে নিয়ে আলাদা বাসা নিবে। মহা মুশকিল তো। আর একটু বোঝা ওকে, যাতে মেয়েকে শ্বশুর বাড়ি পাঠায়, তাহলে জমি বিক্রির ভূত মাথা থেকে নামবে। জমি যেটুকু আছে তা তো আমাদের 4 ভাইয়েরই দরকার, ওদের দিব কিভাবে? জমি ভাগ হলে শুধু আমরা বিপদে পড়ব না,
তোমরাও বিপদে পড়বে। বুঝিয়ে বোধহয় লাভ হবে না। এত বছর তো নরম স্বভাবের মানুষ ভেবেছি, হঠাৎ করে কেমন পরিবর্তন হয়ে গেছে। জমি ভাগ কিছুতেই সম্ভব না। তুমি কিছু একটা ব্যবস্থা করে ওর মেয়েকে শ্বশুরবাড়ি পাঠাও। জি ভাইজান, দেখি কি করা যায়। আর শোনো, জমির কেউ একটু বোঝানোর চেষ্টা করো, সে কিন্তু বোনের কথায় একেবারে গলে যাবে। তাকে নিয়ে তো আমার বিপদের আর শেষ নেই। জহিরুদ্দিন ফোন রাখে বললে একদম জমি দিয়ে দিবে। মেয়েকে শ্বশুর বাড়ি না পাঠিয়ে সে একদম একটা আদিক্ষেতা শুরু করেছে। এসা বাসায় ফিরে বিকেলের দিকে মিনারা বেগম চিন্তায় অস্থির হয়েছিলেন। কোথায় গিয়েছিলি তুই এভাবে না বলে? মিনারা বেগমের গলার রাগ। এসা বলল, এসা তুমিও তো বলে যাওনি আমাকে। আমি কাজে গিয়েছিলাম, তোর কি কাজ? উর্মির বাসায় গিয়েছিলাম। উর্মিকে চেনো? আমার সাথে পড়তো হাই স্কুলে। ও একটা চাকরি করে, ওর সাথে একটু চাকরির ব্যাপারে আলাপ করতাম, কিন্তু ওখানে নাকি এখন লোক নেবে না। এরপর একটা কোচিং সেন্টারেও কথা বললাম, বেতন খুব কম, তা দিয়ে কিছুই হবে না। চাকরি তো এখন সোনার হরিণ মা, চাইলেও তো পাওয়া যাবে না। আচ্ছা, তুই কি আজ ফুয়াদের সাথে যেতে চেয়েছিলি? কি করব মা, বুঝতে পারছি না। সত্যি একটা কথা বল তো মা, ফুয়াদের ব্যাপারে কিছু লুকাচ্ছিস না তো মা? চুপ করে থাকলো। কি হলো, কথা বলছিস না কেন? বিয়ের আগে তার অন্য আরেকজনের সাথে সম্পর্ক ছিল, সেটা তার পরিবার মানেনি। শেষে মায়ের পছন্দে আমাকে বিয়ে করেছে। এসা থামলো। মিনারা বেগম উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো, সেই মেয়ের সাথে কোনো সম্পর্ক আছে? না, কিন্তু আমাদের বিয়েরও তেমন গুরুত্ব নেই তার কাছে। সে দেশের বাইরে চলে যাবে, আর সে বাচ্চা কাচ্চা পছন্দ করে না, কখনো বাবা হতে চায় না। এগুলো কি কথা? তাহলে তোকে নিতে আসলো কেন? বল তুই সব আমাকে। সে তার পরিবারকে পছন্দ করে না, তাই আমাকে ব্যবহার করে বিভিন্ন ঝামেলা তৈরি করে, কিন্তু নিজে কোনো প্রতিবাদ করে না। আর পারিবারিক ব্যবসায় থেকে সে এখন বিদেশে পড়াশোনা করতে যাওয়ার জন্য টাকা গোছাচ্ছে। হতে পারে সেজন্য নিজের পরিবারের সঙ্গে কোনো দ্বন্দ্বে জড়াচ্ছে না। যত যাই হোক, মিনারা বেগম এই ভেবে সামান্য স্বস্তিতে ছিলেন যে ফুয়াদ তার পরিবারের মানুষের মতো না। পরিবারের বিরুদ্ধে গিয়ে সে প্রতিবাদ না করতে পারলেও সে এসার বিপক্ষে না। কিন্তু এই মুহূর্তে মিনারা বেগমের মাথায় চক্কর দিচ্ছে। তার দুশ্চিন্তা আরো বাড়ল। পরের দিন অস্থির মেজাজে মিনারা বেগম নাদিমকে ফোন দিয়ে জিজ্ঞেস করল, কি করবে, কিছু ভেবেছো? কোন ব্যাপারে? আমার ভাগের ব্যাপারে। মা, আপনি এগুলো কি শুরু করছেন? আপনার এই বাড়িতে ভাগ আছে, তো আপনি এখানে এসে থাকেন। আমি থাকবো না ওখানে, আমার ভাগ আমি বিক্রি করব। তুমি রাখবে নাকি আমি অন্য কোথাও কথা বলবো? নাদিমের গলার স্বর এবার নরম হয়ে আসলো। সে বলল, বাইরের সম্পত্তি হলে আপনি অন্য কারো কাছে বিক্রি করতেন, আমার কোনো সমস্যা ছিল না, কিন্তু বাড়ির ভাগ অন্য কারো কাছে বিক্রি করার কথা কীভাবে ভাবছেন? আমাকেই কিনে রাখতে হবে? এই মুহূর্তে আমার হাতে তো টাকা পয়সা নেই। রাখলে টাকা পয়সা ম্যানেজ করো, আর যদি কোনো তালবাহানা করো তো আমি থানায় যাব। মিনারা বেগম মুখ থেকে এমন কথা শুনে নাদিম যেন বিশাল দুঃখ পেল। সে অবিশ্বাস্য গলায় বলল, মা, আপনি আমাকে থানায় যাওয়ার হুমকি দিচ্ছেন? তাতে কি দুঃখ পাচ্ছ? তোমাকে যে আমি নিজের সন্তানের মতন বড় করলাম, লেখাপড়া শিখালাম, তার কি প্রতিদান দিয়েছ? তুমি আর তোমার বউ আমাকে ঠিক মতন খেতেও দেওনি। আমি তোমাদের প্রতি এত দয়া করতে যাবো কেন? অনেক দয়া করেছি। নাদিম কিছু না বলে চুপ করেই থাকলো। মিনারা বেগম বললেন, আমাকে এর চেয়ে কঠোর হতে বাধ্য করো না। তোমার নামে মামলা করতে যেন না হয়। কি করবে শীঘ্রই করো। মিনারা বেগমের 4 ভাই মিলে গোপনে বৈঠক করল। যদিও মেজ ভাইয়ের সম্পত্তি ভাগের ব্যাপারে কোনো আপত্তি ছিল না, কিন্তু বাকি 3 ভাই আর বউয়ের চাপের মুখে পড়ে তিনিও সবার সাথে যোগ দিলেন। জহিরুদ্দিন সবাইকে বললেন, আব্বা খুব বেশি জায়গা সম্পত্তি রেখে যায়নি, সামান্য যা আছে তা আমরা 4 ভাই মিলে খাচ্ছি। সম্পত্তি বেশি থাকলে না হয় ভাগ করতাম, যেটুকু আছে আমাদের 4 ভাইয়েরই দরকার, ভাগ করা সম্ভব না। মিনারা বেগমের ছোট ভাই বলল, আমরা তাহলে মিনারা আপাকে বলবো যে সম্পত্তির ভাগের জন্য আমাদের মাস 6 সময় দরকার, আমরা তার থেকে সময় নিব। এই 6 মাস তাদেরকে থাকতে দেব। কে খাওয়াবে?
15 দিনের মাথায় বাধ্য হয়ে মেয়েকে শ্বশুর বাড়ি পাঠাতে হবে? এটা ভালোই বুদ্ধি। মেয়ে তো শ্বশুর বাড়িতে বোধহয় যেতেই চায়, মিনারাই বাধা দিচ্ছে। মেয়েকে একটু ভালো করে বাস্তবতা বুঝিয়ে শ্বশুর বাড়িতে পাঠাতে হবে, তাহলে আর ফিরে আসবে না যতই কষ্টে থাকুক। বৈঠক শেষে জহিরুদ্দিন মিনারা বেগমকে জানালো, আমি সবার সাথে কথা বলছি, আমাদের মাস 6 সময় দরকার, এরপর আমরা সম্পত্তি ভাগ করব। এর জন্য তোমাকে থানায় যেতে হবে না। বাপের সম্পত্তি তো আমরা বাইরেই বিক্রি করব, নিজেরাই রাখবো। টাকা পয়সা জোগাড় করতে তো সময়ের দরকার। 6 মাস, তার 2-1 দিনেই টাকা দরকার। তিনি বলেন, আমার 2 দিনেই টাকা দরকার ভাইজান। আমাদের দিকটাও একটু বোঝার চেষ্টা করো। এখন টাকা কোথায় পাবো? 6 মাস সময় চাওয়ার কারণে তুমি যদি ভাইদের বিরুদ্ধে মামলা করতে চাও তাহলে করতে পারো, আমরা নিরুপায়। মিনারা বেগমের সব হিসেব যেন এলোমেলো হয়ে গেল। তিনি এত বেশি হতাশ হলো যে তার চোখে পানি এসে পড়ল। ভাইরা সম্পত্তি ভাগ করতে না চাইলে থানায় যেতেও দরকার হলে, কিন্তু 6 মাস সময় চেয়েছে, সেই জন্য থানায় কিভাবে যাবে? এর ভিতরে নাদিম ফোন করে বলল, মা, আমি কিছু যে টাকা জোগাড় করতে পারিনি। আপনি যদি বছরখানেক অপেক্ষা করতেন তাহলে সুবিধা হতো। এর আগে আমার করার কিছু নেই। আমার জরুরি দরকার। নাদিম এবার অন্যরকম স্বরে বলল, দরকার হলে এখন সম্ভব না, তা যদি আপনি থানায় যেতে চান তবে যান। এই বলে সে ফোন কেটে দিল। মিনারা বেগম কয়েকবার কল দিল, কিন্তু সে কল ধরল না। পরের দিন মিনারা বেগম বাসায় গিয়ে দেখলো তালা ঝুলানো। মিনারা বেগম বাসায় নিয়ে এই সুযোগে হাজারা খাতুন এশাকে ডেকে কঠিন গলায় বলল, এশা, তোমাদের দুজনকেই বাসায় রাখা খাওয়ানো আমার পক্ষে আর সম্ভব নয়। ওদিকে জায়গা জমির ভাগও 6 মাস পর ছাড়া হবে না। 6 মাস কি তোমরা এখানে থাকবে? তোমাদের বিবেকে বাজছে না একটু? মাথা নিচু করে রাখলো। হ্যাঁ, তো অপমান, লজ্জা লাগছে ওর। মায়ের কথায় শ্বশুরবাড়ি থেকে চলে আসলে এখন দেখছো বাস্তবতা অত সহজ নয়। হাজারা খাতুন বলেন, ভালো বুদ্ধি দেই শোনো, মায়ের কথায় না নিচ্ছে শ্বশুরবাড়ি চলে যাও, তা না হলে কয়দিন পর মা মেয়েকে না খেয়ে রাস্তায় পড়ে থাকতে হবে। তোমার যা করার আজকের মধ্যেই করো, আজকের পর আমি আর তোমাদের বাসায় একদিনও রাখবো না। হাজারা খাতুনের সামনে থেকে এসা চলে এসে অনেকক্ষণ যাবৎ কাটলো। এরপর কান্না থামিয়ে গায়ের জামা পরিবর্তন করে। ও তো এক কাপড়ে বেরিয়ে এসেছে, এতদিন মলির জামা পরেছে, সেটা পরিবর্তন করে নিজের জামা গায়ে দিয়ে তৈরি হলো। দ্রুত তৈরি হয়ে হাজারা খাতুনের সামনে এসে দাঁড়িয়ে বলল, মামিমা আসলে বলবেন যে আমি চলে গেছি, আমার জন্য যেন সে দুশ্চিন্তা না করে। হাজারা খাতুন বিস্মিত হলেন, মনে মনে খুশিও হলেন। সত্যি তুমি চলে যাচ্ছ? হ্যাঁ। এরপর এসা হাজারা খাতুনের হাত ধরে অনুরোধ করে বলল, মাকে আপনাদের বাসায় রাখেন, আপনার সব ঋণ আমি একদিন শোধ করে দিব। এই বলে এসা আর সময় নষ্ট না করে বেরিয়ে পড়ল। ও আবার সেই নরকের দিকেই পা বাড়ালো। ওখানে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই আপাতত। তবে এবার আবার মুখ বুঝে কিছু সহ্য করবে না। বাঁচলে বাঁচার মতো বাঁচবে, আর মরলে লড়াই করে মরবে। দেয়ালে পিঠ ঠেকেছে, ওকে ঘুরে দাঁড়াতেই হবে। এসা মেজো মামার বাসা থেকে বের হয়ে উদ্ভ্রান্তের মতো হাঁটতে লাগলো। ওর কাছে এই মুহূর্তে 1 পয়সাও নেই, পুরো রাস্তা হেঁটেই যেতে হবে। কয় ঘন্টা লাগবে জানা নেই। এর আগে তো কখনো এভাবে হেঁটে যায়নি। এত দূরের রাস্তা চিনে যেতে পারবে কিনা তারও নিশ্চয়তা নেই, তবুও হাঁটতে লাগলো। এভাবে শত লজ্জা অপমান মাথায় নিয়ে আত্মসম্মান খুইয়ে ওই বাসায় যাওয়ার চেয়ে গাড়ির নিচে পড়ে মরে যাওয়া ভালো। কিন্তু মরবে না, বেঁচে থাকলে একদিন নিশ্চয় সব গ্লানি ধুয়ে মুছে যাবে। একটা গলি ধরে হাঁটার সময় হঠাৎ সাদা একটা প্রাইভেট কার এসার পথ রোধ করে দাঁড়ায়। ও চমকে গিয়ে দাঁড়ায়। অন্যমনস্ক হয়ে হাঁটার আগে থেকে খেয়াল করেনি। ফুয়াদ বের হলো গাড়ির ভেতর থেকে। তাকে স্বাভাবিক মনে হলো না। চোখ লাল, চুলগুলো অবিন্যস্ত, চেহারায় কিরকম একটা উন্মাদ ভাব। ফুয়াদ এইখানে এসে আর কিছু ভাবার সময় পেল না। ফুয়াদ গাড়ি থেকে নেমে ক্ষিপ্ত হয়ে সজোরে টান দেয় ওর হাত ধরে। এক টানে গাড়ির ভেতরে ছিটকে পড়ল ঈশা। ঘটনার আকস্মিকতা এসা হতভম্ব হয়ে গেল। ফুয়াদ এরকম আচরণ কেন করছে? তাকে এমন দেখাচ্ছে কেন? এসা মুখ খুলে কিছু একটা বলতে চাইলে ফুয়াদ হঠাৎ ছুরি বের করলো। ছুরিটা ওর দিকে তাক করলো। গাড়ি সিন ক্রিয়েট করতে চাচ্ছ পাবলিক প্লেসে? চিৎকার করবে?
চিৎকার করে লোক জড়ো করে বলবে আমি তোমাকে তুলে নিয়ে যাচ্ছি, এরপর গণপিটুনি খাওয়াবে। এত অপছন্দ করো তুমি আমাকে? চালাতে চালাতে চেঁচিয়ে বলল ফুয়াদ। এসব বোকার মতো তাকিয়ে থাকলো। লোকটার মাথায় কি এই কয়েকদিনের ব্যবধানে কোনো সমস্যা হয়েছে?